বেনজিরের দাপটে অবৈধভাবে বন দখলের মহোৎসব চালায় গাজীপুরের অবৈধ ভাওয়াল রিসোর্ট। প্রশাসন সহ সবাইকে জিম্মি করে বাদ যায়নি কৃষি জমিও। বছরের পর বছর মহানগর হাসপাতালের অব্যবহৃত সর্বাধুনিক আইসিইউ ইউনিট, স্থাপন হয়নি যন্ত্রপাতি, হয়নি চিকিৎসক নিয়োগও, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। কর্মপরিকল্পনা বাস্তবায়নের অভাবে সমুদ্র অর্থনীতিতে পিছিয়ে বাংলাদেশ, অর্থ সংকট গবেষণাতেও বলছেন শিক্ষাবিদরা। বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ঘূর্ণিঝড় রেমালে বরিশালের মৎস্য খাতে 217 কোটি টাকার ক্ষতি, কৃষিতে 508, 3 জেলায় 42 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, সহায়তা না পাওয়ায় ক্ষোভ ভুক্তভোগীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। সাবেক আইজিপি বেনজিরের দাপটে গাজীপুরে সরকারি বন দখল করে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। জনশ্রুতি আছে তাকে দেয়া হয়েছিল 25% শেয়ারও। শুধু তাই নয়, পুলিশের ভয় দেখিয়ে মুক্তিযোদ্ধা সহ জবরদখল হয়েছে সাধারণ মানুষের কৃষি জমিও। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলা বেনজিরের বিরুদ্ধে সরকার যখন কঠোর হচ্ছে, তখনই ভুক্তভোগীদের মুখে একে একে তার অপকর্মের ফিরিস্তি বের হচ্ছে। আর এসব কর্মকাণ্ড তৎকালীন স্থানীয় প্রশাসনের যোগ সাজসে হয়েছে। অবশ্য জেলা প্রশাসক বলছেন দ্রুতই ভেঙে ফেলা হবে অবৈধ স্থাপনা। রাজিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুনাইদ রুবেল। শালগজারি ঘেরা বনের ভেতর বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজিরের দাপটে সরকারি বন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে 5 তারকা মানের এই রিসোর্ট। অভিযোগ উঠেছে গাজীপুরের বারুইপাড়া মৌজার নলজানি এলাকায় কৌশলে বনের ভেতরে প্রথমে ব্যক্তি মালিকানা কিছু জমি ক্রয় করেন। পরবর্তীতে বেনজির আহমেদের অদৃশ্য ক্ষমতায় আশপাশের 6 একর 70% বনের জায়গা দখল করে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে দখল করে নেওয়া হয় 3 একর কৃষি জমি। জনশ্রুতি রয়েছে বিলাসবহুল রিসোর্টটির দখল বাণিজ্যে মাথা হিসেবে থেকেই 25% শেয়ার পেয়েছিলেন বেনজির। প্রথম বলছে যে 20 লাখ টাকা বিঘা দিব, কিন্তু 20 লাখ টাকা বিঘা তো দেয় না। ওই আর পুলিশের ভয় দেখাচ্ছে। জমির কথা কইলে এই বেনজির আছে, পুলিশের ডিজি যে বেনজির, এগুলোর সামনে মানুষের কথাই বলে না বয়ে। যারা বন জঙ্গল কাইটা খাইতেছে, যারা বড় বড় রিসোর্ট করতেছে, তাগরন্তে টেয়া পয়সা নিয়া তারা কত সুন্দর বালা। এতদিনেও দখলদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারেনি কেউ, নাকি দায়িত্ব এড়িয়ে গেছেন সবাই? এর উত্তর জানতে প্রথমেই ভাওয়াল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সময় সংবাদ। তবে ভাওয়াল রিসোর্ট নিয়ে কথা বলতে যেন অদৃশ্য এক ভয়ের ছায়া। বন্যপ্রাণী ডিভিশনে 7টা, আর ওখানে প্রায় 20টার উপরে আমরা উচ্ছেদ করার পরে 2টা ডিএফও একসাথে বদলে দিয়েছি। অনেকের অভিযোগ দখলদারদের কাছ থেকে সুবিধা নিয়ে দিনের পর দিন নীরবে থেকেছে স্থানীয় বন বিভাগ। তবে দুদক ও আদালতের তৎপরতায় যেন নড়ে চড়ে বসতে চাইছে জেলা প্রশাসন। বিজ্ঞ আদালতের রায় পেয়েছি, এখন আমরা আমাদের যে প্রসিডিউরটা সম্পন্ন করে উচ্ছেদে চলে যাব। এদিকে অবৈধ দখলের অভিযোগ এনে গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মালিক শওকত আলী রাসেল সহ 4 জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা ঠুকে দিয়েছেন ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সর্বাধুনিক আইসিইউ পড়ে আছে তালাবদ্ধ, বন্ধ এইচডিইউ রুম, সুসজ্জিত অপারেশন থিয়েটার। তবে সিজারিয়ান বাদে হয় না কোনো অপারেশন। আছে আধুনিক ডেন্টাল সার্ভিসের ব্যবস্থাও, তবে সবই অকার্যকর চিকিৎসকের অভাবে। সপ্তাহে 2 দিন হয় আলট্রাসোনোগ্রাম আর এক্সরে। সব থেকেও যেন কিছুই নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা মহানগর জেনারেল হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় জটিলতায় প্রায় অকেজো প্রতিষ্ঠানটি। তবে মন্ত্রীর আশ্বাস, শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। কথায় আছে নখদন্তহীন বাঘ, কথিত সেই বাঘের দেখা মিলবে পুরান ঢাকার বাবুবাজারে মহানগর জেনারেল হাসপাতাল। এই নগরে একটা আইসিইউ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা হয়তোবা ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে টের পেয়েছেন। বিশেষ করে সরকারি হাসপাতালে তো কথাই নেই, অথচ এই হাসপাতালটিতে এমন অলস পড়ে আছে 8 থেকে 10টি আইসিইউ মেশিন সহ পুরো বেড। করোনাকালীন সময়ে 8 বেডের এই আইসিইউ ইউনিট চালু করা হলেও এখনও তা ঠিকঠাক ইনস্টলই করা হয়নি। অব্যবহৃত অবস্থায় শেষ হয়ে যাচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। পাশের রুমেই 10 শয্যার এইচডিইউ, সেটাও তালাবদ্ধ। আমাদের তো এটা ব্যবহার করার মতো ডাক্তার বা
যে সাপোর্টগুলো দরকার, নার্স, এইগুলো তো আমাদের নাই। রয়েছে মোটামুটি আধুনিক মানের একটি অপারেশন থিয়েটারও। এত আধুনিক যন্ত্রপাতি বলা যায় পড়ে আছে বেকারই, কারণ তার খুব সামান্য অংশই কাজে লাগানো হচ্ছে। কারণ কেবলমাত্র সিজার ছাড়া বড় অপারেশন করার সক্ষমতা এখানে নেই। আমাদের যে সার্জারির কি ওটি হয় না, সার্জারির ডক্টর আছে। যেখানে নগর জুড়ে অন্য সরকারি হাসপাতালগুলোতে পা ফেলার জায়গা নেই, সেখানে এই হাসপাতালের অধিকাংশ বেডই শূন্য। চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও সংকটটা চিকিৎসকের। প্রতিটা ওয়ার্ডে একজন করে, আর ইভিনিং নাইটে একজন ডিউটি করে, অনলি একজন, পুরো হাসপাতাল মিলে একজন। আমাদের মূল সমস্যাই জনবল। এই যে আমি যে ডাক্তার নিয়েছি না 10 বছর আগে, এরপরে কিন্তু আমাদের আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। যারা আসলে দাঁতের চিকিৎসা করেন তারা খুব ভালোভাবে জানেন যে দাঁতের চিকিৎসা করা কতখানি ব্যয়বহুল, অথচ এই হাসপাতালে এমন একটি আধুনিক যন্ত্রই আসলে বলা যায়, এমন একটি আধুনিক যন্ত্রপাতি থাকার পরেও গত 1.5 বছর ধরে চিকিৎসকের অভাবে সেটি বলা যায় বন্ধ রয়েছে। আছে আল্ট্রাসোনোগ্রাম আর এক্স-রে করারও ব্যবস্থা, তবে সপ্তাহে 2 দিন আসেন চিকিৎসক, তাই এসব পরীক্ষাও হয় 2 দিনই। এক্স-রে হচ্ছে, রেগুলারই হচ্ছে, তবে কম হচ্ছে রিপোর্ট। উনি যেদিন আসে ওই দিন করে আর কি, সপ্তাহে 2 দিন আসার কথা, মঙ্গলবার শনিবার। দুপুর 2টার পর পুরো হাসপাতালের দায়িত্বে থাকেন মাত্র একজন চিকিৎসক। আবার হাসপাতাল পরিচালকই চালান প্যাথোলজি বিভাগ। তবু বিধি অনুসারে জনবল নিয়োগ দিতে পারছে না দক্ষিণ সিটি কর্পোরেশন। মেডিকেল অফিসার আমার থাকার কথা 32, সেখানে আমার আছে 15 জন। ইমার্জেন্সিতে থাকার কথা 8 জন, সেখানে ওরা কাজ করছে 4 জন। তাহলে আমি কিভাবে, এইভাবেই চলতেছে। কিছু পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়ে গেছে, তা এখন আমরা প্রেষণের জায়গায় সরাসরি নিয়োগের চেষ্টা করছি। সেই প্রক্রিয়াটা কিছু দূর এগিয়ে গেছে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমার ইচ্ছা আছে যেগুলোকে সচল করা, কারণ এগুলোকে সচল না করলে আমি ঢাকার অন্যান্য হাসপাতালগুলোর চাপ কমাইতে পারবো না। সব কিছু মিলে কি করা যায় সে বিষয়ে আমি আজকে একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। এখনো প্রতিদিন বহির্বিভাগে গড়ে 450 থেকে 500 রোগী সেবা নেয় এই হাসপাতালে। লিমন, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র বিজয়ের 1 দশক পার হলেও কর্মপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় সুনীল অর্থনীতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। পর্যাপ্ত অর্থের অভাবে গবেষণাতেও সংকট বলছেন শিক্ষাবিদরা। এতে অভ্যন্তরীণভাবে সম্পদ ব্যবহারের পাশাপাশি রফতানিরও সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। টেকসই অর্থনীতি গড়ে তুলতে খাতের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2013 সালে স্থলভাগের মতো বঙ্গোপসাগরেও 1,18,813 বর্গ কিলোমিটার এলাকায় একচ্ছত্র অধিকার নিশ্চিত করে বাংলাদেশ, যা প্রাকৃতিক সম্পদ অর্জনে নতুন মাইল ফলক। কিন্তু 1 দশকেও কাজে লাগানো সম্ভব হয়নি বিশাল জলরাশির এই অজানা সম্পদ। তথ্য অনুযায়ী সুনীল অর্থনীতির বর্তমান আকার $1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা 2030 সালে উন্নীত হবে 3 থেকে 3.5 ট্রিলিয়নে। অন্যদিকে বিশ্ব অর্থনীতির $88 ট্রিলিয়ন ডলারের মধ্যে 24 ট্রিলিয়নই আসে সমুদ্র থেকে। পরিসংখ্যান যখন এমন, তখন সাগরের নিজস্ব সীমানায় বাংলাদেশ শুধু টোনা মাছ আহরণ করে 7 লাখ মেট্রিক টন, যা সক্ষমতার 1%-ও কম। খাত বিশেষজ্ঞরা বলছেন, দায়নে কাজ না করায় কাঙ্ক্ষিতভাবে উপকারে আসছে না অধিকারে থাকা বিশাল সমুদ্র। বিভিন্ন দেশের দ্বীপে যে সায়েন্টিস্টদের সাথে দেখেছি, তারা সমুদ্র থেকে প্রতিনিয়ত কিছু না কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে আসে। তো আমাদের ব্লু ইকোনমিরও তো এই ধরনের ফিজিক্যালি হ্রাস করার কথা ছিল, আমরা তো সেই রকম দেখছি না। শিক্ষাবিদরা মনে করেন, সমুদ্র সম্পদ আহরণ ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ না থাকলে অর্থনীতিকে বেগবান করার বিপরীতে সমৃদ্ধ এসব সম্পদ ব্যবহারে পিছিয়ে পড়বে বাংলাদেশ। এই সমুদ্রকে এক্সপ্লোর করতে গেলে, জানতে গেলে আমাদের তো এই হাতিয়ারগুলো লাগবে। আমরা সমুদ্র যেতে না পারলে দূরে থেকে তো আমরা এটা এক্সপ্লোর করতে পারবো না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে বিশ্বে প্রতি বছর 8.44 লাখ টন সামুদ্রিক খাবার আহরণ করা হয় সাগর থেকেই। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে 2030 সাল নাগাদ এ খাত থেকে প্রতি বছর $2.5 লাখ কোটি আয় করতে পারবে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সেন্ট্রাল আফ্রিকানদের স্বপ্ন পূরণ করল বাংলাদেশি শান্তিরক্ষীরা। রিপাবলিকের মাটিতে বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন, তৈরি হয়েছে শক্ত বন্ধন, দাবি কন্টিনজেন্টের সদস্যদের।
কয়েকদিনের ব্যবধানে 3টি সমুদ্রগামী মাদার ভেসেল রেজিস্ট্রেশন করিয়ে চমক সৃষ্টি করেছে বাংলাদেশের 3টি শিপিং প্রতিষ্ঠান। প্রাথমিক রেজিস্ট্রেশনে মেঘনা গ্রুপের মেঘনা সেঞ্চুরি পাচ্ছে 100তম স্থান। এ নিয়ে বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের সংখ্যা দাঁড়ালো 101টিতে। 5 বছরে 78টি জাহাজ কিনেছেন বাংলাদেশি মালিকেরা। তবে বাল্ক পণ্যবাহী জাহাজের সংখ্যা বাড়লেও নানা জটিলতায় অতি গুরুত্বপূর্ণ কন্টেইনার জাহাজের সংখ্যা বাড়ছে না। বাংলাদেশের বহরে কন্টেইনারবাহী জাহাজ রয়েছে মাত্র 9টি। সাক্ষাৎ চুপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বাংলাদেশি মালিকানাধীন 100তম জাহাজের রেজিস্ট্রেশন পেতে সমান তালে লড়াই করছিল প্রতিষ্ঠিত 4টি শিল্প গ্রুপ। এর মধ্যে মেঘনা গ্রুপের মেঘনা সেঞ্চুরি নামের জাহাজটি 100তম স্থানে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এর আগে এবং পরে রয়েছে KSRM গ্রুপের SR শিপিং এর জাহান 1 এবং ভ্যানগার্ড গ্রুপের রয়্যাল আরকান জাহাজ। তবে এই 3টি জাহাজ এখনো বাংলাদেশে আসেনি। এক্ষেত্রে যে জাহাজটি প্রথমেই বাংলাদেশে প্রবেশ করে ভ্যাট ট্যাক্স প্রদান সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে সেটি স্থায়ী স্থান লাভ করবে। প্রভিশনাল রেজিস্ট্রেশন দিয়ে আমাদের ইতিমধ্যে 100 জাহাজ পূর্ণ হয়েছে। পার্মানেন্ট রেজিস্ট্রেশন দিয়ে 100 জাহাজ কখন পূর্ণ হয় সেটা এখন অপেক্ষার পালা। মূলত 2019 সালে জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন নিয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাজ কিনতে আগ্রহী হয়ে ওঠেন বাংলাদেশের মালিকেরা। আগে বিদেশি জাহাজ কিনে বাংলাদেশের বহরে যুক্ত করার ক্ষেত্রে 5% হারে শুল্ক দিতে হলো। পরবর্তীতে তা কমিয়ে 1% করা হয়। আর এই সুযোগে গত 5 বছরে জাহাজ কেনা হয়েছে 78টি। ওই বছরে জাহাজ কেনা হয় 13টি। অবশ্য পরবর্তীতে 2020 এবং 22 সালে জাহাজ কেনা হয়েছে রেকর্ড 15টি করে। আর চলতি বছরের গত 6 মাসে ব্যবসায়ীরা মাদার ভেসেল কিনেছেন 6টি। সারা বিশ্ব যেখানে কন্টেনারের দিকে ঝুঁকছে, আমাদের দেশের যারা ব্যবসায়ী সংস্থা যারা আছেন তাদের কিন্তু কন্টেনারের দিকে ঝুঁকা উচিত হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজগুলোর মধ্যে রেকর্ড সংখ্যক 77টি জাহাজ হলো কার্গো পণ্যবাহী বাল্ক জাহাজ। এছাড়া 9টি কন্টেনারবাহী, 3টি LPG বহনকারী, 5টি কেমিক্যাল ট্যাঙ্কার এবং 7টি অয়েল ট্যাঙ্কার। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে কন্টেনারবাহী জাহাজ কিনতে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। আগামী 6 মাসের জন্য নতুন জাহাজের যেসব রেজিস্ট্রেশন আবেদন জমা পড়েছে তার মধ্যে কোনো কন্টেনারবাহী জাহাজ থাকছে না। কন্টেনারের আপনার বিভিন্ন যে ট্রান্সশিপমেন্টের ব্যাপার থাকে, এই জিনিসগুলোতে এক্সপার্টিস সাথে পৌঁছাতে আমাদের আরেকটু সময় লাগবে। আমরা যদি ওই জায়গাটাতে কমফোর্টেবল হই তাহলে আমরা ডেফিনেটলি ওটাতে এক্সপানশনে যাওয়ার প্ল্যান করব। বাংলাদেশ সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে মেঘনা গ্রুপ এবং SR শিপিং এর মালিকানায় রয়েছে 25টি করে মাদার ভেসেল। এরপর আকিস গ্রুপের 10টি, HR শিপিং এর 8টি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 7টি, ভ্যানগার্ড গ্রুপের 7টি এবং বসুন্ধরা গ্রুপের 6টি জাহাজ পণ্য পরিবহন করছে। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে কন্টেনারবাহী জাহাজের কোনো বিকল্প নেই। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেই বছরে 2000-এর বেশি কন্টেনারবাহী জাহাজ আসা যাওয়া করছে। তার বিপরীতে বাংলাদেশি মালিকানাধীন কন্টেনারবাহী জাহাজ রয়েছে মাত্র 8টি। আর তাই এই বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যের লড়াইয়ে টিকে থাকতে গেলে কন্টেনারবাহী জাহাজ বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না শিপিং ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সমসংবাদ। দ্বিতীয় দিনের মতো চলছে রেলের ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 13 জুনের টিকিট। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালিহি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সালিহি, সকাল 9:30টার মধ্যে পশ্চিমাঞ্চলের যে 16,000 টিকিট তার প্রায় সবই বিক্রি শেষ হয়ে গেছে। অর্থাৎ সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত পশ্চিমাঞ্চলের 16,000 টিকিটের বিপরীতে টিকিটের কাটার জন্য চেষ্টা হয়েছে অন্তত 1,90,00,000 বার। অর্থাৎ প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট পড়েছে প্রায় 2 কোটি। তার বিপরীতে টিকিট পশ্চিমাঞ্চলের 19টি ট্রেনের মাত্র
16,000। আজকে একটি ঈদ স্পেশাল ট্রেন যুক্ত হয়েছে পশ্চিমাঞ্চলের, যে কারণে আজকে পশ্চিমাঞ্চলের টিকিট মোট 16,000 টিকিটের বিপরীতে প্রথম আধা ঘন্টাতেই প্রায় 2 কোটি অর্থাৎ 1,90,00,000 বার হিট হয়েছে। তার মানে আপনি সহজেই বুঝতে পারছেন যে পশ্চিমাঞ্চলের 13 তারিখের টিকিটের জন্য আসলে কি পরিমাণ চাপ। এবং আমরা যেটি কাউন্টারের সামনে যেটি ফাঁকা দেখছি, এখন যে লোকগুলো আছে তারা আসলে যে প্রচলিত নিয়মের যে ট্রেন অর্থাৎ স্বাভাবিক সময়ে যে ট্রেন, সেই 13 তারিখে যে যাত্রা শুরু হবে তার আগের যে ট্রেনগুলো রয়েছে তার টিকিট নেওয়ার জন্য যাত্রীরা এখানে ভিড় করছেন। আর মূল যুদ্ধটা কিন্তু অনলাইনে ভার্চুয়ালি হচ্ছে। এবার সমস্ত টিকিট শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল মিলিয়ে আজকে 42টি ট্রেনের মোট 32,000 টিকিট বিক্রি হবে, যার মধ্যে সকাল 8টায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি এবং দুপুর 2টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। আপনি জানেন যে পশ্চিমাঞ্চলের টিকিটের, বিশেষ করে উত্তরবঙ্গের যে টিকিট, সেই টিকিটের কিন্তু প্রচণ্ড চাহিদা রয়েছে। সেই চাহিদা রেল বলছে যে 13 তারিখ যে এই চাহিদাটা থাকবে এবং ভার্চুয়ালি যে তীব্র যুদ্ধ হবে টিকিটের জন্য, তারা কিন্তু সেটি আসলে আজ করতে পেরেছিলেন। এবং তারা বলছেন যে এবার ঈদের যে ছুটির যে শিডিউল তার সাথে মিল রেখে আসলে তারা আজকে 2 অঞ্চলের জন্য 2টি, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের 2 অঞ্চলের জন্য 2টি ঈদ স্পেশাল ট্রেন কিন্তু রেখেছেন। এরপরেও কিন্তু আমরা দেখেছি সকাল 8:30টার পরপরই কিন্তু এখানে অনেকে ছুটে আসেন, যে যারা ঘরে বসে টিকিট কাটতে পারেননি সেই যাত্রীরা এসে এখানে অভিযোগ জানাতে এসেছেন। অনেকে বলছেন সার্ভারে ঢোকা যাচ্ছে না, অনেকেই বলছেন যে সার্ভারে হ্যাং ছিল, অনেকেই বলছেন যে সার্ভারে আসলে টিকিট দেখাচ্ছে একরকম, কিন্তু তারা যখন টিকিটকে শিওর করতে চাচ্ছেন বা যখন টিকিট সংগ্রহ করতে যাচ্ছেন তখন নানা ধরনের বিড়ম্বনায় তারা পড়ছেন। এগুলো যেমন আছে, অনেক লোক কিন্তু গত রোজার ঈদের তুলনায় এবার কিন্তু সার্ভারের সক্ষমতা বেড়েছে, কমলাপুরের পক্ষ থেকে আসলে সেটা জানানো হচ্ছে। এবং তারা বলছেন সব মানুষ আসলে টিকিট পাবে না, কেননা হচ্ছে যে 1,90,00,000 শুধুমাত্র প্রথম আধা ঘন্টাতেই হিট হয়েছে মাত্র 16,000 টিকিটের জন্য। তারা বলছে তাদের টিকিট যেহেতু 16,000, তার বিপরীতে তাদের চাহিদা হচ্ছে বিপুল, যেই কারণে আসলে সব মানুষ টিকিট পাবে না। তবে অনলাইনের যেই ভোগান্তির কথা যাত্রীরা বলছেন বা সার্ভার সংক্রান্ত জটিলতার যে কথা যাত্রীরা বলছেন, তারা বলছেন যে সেই ব্যাপারটি আসলে অনেকটাই তারা কাটিয়ে উঠতে পেরেছেন। অনেকেই টিকিট পাচ্ছেন না, কেননা টিকিটের সংখ্যা কম। সর্বশেষ তথ্য হচ্ছে 13 তারিখের টিকিটের সংখ্যা প্রায় 32,000, 2 অঞ্চলের 42টি ট্রেন, ইতোমধ্যে পশ্চিমাঞ্চলের 20টি ট্রেনের টিকিট বিক্রি শেষ। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে রেলের ঈদ যাত্রার টিকিট বিক্রির সর্বশেষ। রিপোর্টার নাজমুস সালেহী যুক্ত হয়েছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপরে। পাহাড়ি ঢলে 7 উপজেলার 3 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এই মুহূর্তে শাহজালাল উপশহরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের একেবারে অভিজাত এলাকা শাহজালাল উপশহরের ই ব্লকের পয়েন্টে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের সামনে পুরো এই এলাকার বা এই শাহজালাল উপশহরের ব্লক রয়েছে 8টি। প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি সড়ক এইভাবে পানিতে তলিয়ে গেছে, এবং এটি হচ্ছে কি শাহজালাল উপশহরের প্রধান সড়ক। এবং এটি গতকালকেও পানিতে, গতকাল রাত্রি পর্যন্ত এখানে কোনো পানি ছিল না, কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। সকাল 9টা পর্যন্ত প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গতকালকে 6টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত। এবং গতকালকে রাতের থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই প্রত্যেকটি জায়গা পানিতে নিমজ্জিত হয়েছে। শুধুমাত্র এই শাহজালাল উপশহর নয়, পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে যতরপুর, বোরহানুদ্দিন সড়ক কিংবা মেন্দিবাগ, ওদিকে তালতলা, সাগরদিঘির পার, কাজির বাজার সহ প্রত্যেকটি জায়গায় এভাবে পানিতে তলিয়ে গেছে। এবং গতকালকে দুপুরে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছিল, এবং আজকে এই মুহূর্তে সুরমা নদীর পানি যেটি সিলেট পয়েন্টে অর্থাৎ এই শাহজালাল উপশহরের পাশে দিয়ে যে সুরমা নদী চলে গিয়েছে, সেই সুরমা নদী এই মুহূর্তে 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আরও চারটি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কুশিয়ারা নদীর অমরশীতে এবং ফেঞ্চগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং সব কিছু মিলে বলা যায় পুরো এলাকার মানুষ একেবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে গেছে। একটু বলে রাখা প্রয়োজন যে একটু বৃষ্টি হলেই বা সুরমা নদীর পানি একটু বেড়ে গেলেই কিন্তু শাহজালাল উপশহর পানিতে তলে যায়। এটি আজকে নতুন নয়। 2022 সালে এইখানে প্রায় কমর পরিমাণ কোনো জায়গায় প্রায় গলা পরিমাণ পানি ছিল শাহজালাল উপশহরে। এবারও আবার কিছুদিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল, তখনও পানিতে তলিয়ে গেছে। এবং আজকে গত বুধবার রাতে যে
মুষলধারে বৃষ্টি হয়েছে তারপর থেকে বিভিন্ন সড়ক এই শাহজালাল উপশহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে, বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে সিলেট নগরীর মধ্য দিয়ে যেই সুরমা নদী চলে গিয়েছে, সেই সুরমা নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছিল 2022 সালে বন্যার পর 2023 সালে, কিন্তু পরবর্তীতে খনন কাজ একেবারে ধীর গতিতে চলে। একসময় সেই খনন কাজ প্রায় বন্ধ হয়ে যায়, যার কারণে আর এই সুরমার পানি যখন বৃষ্টি হয় তখন আর তার ধারণ ক্ষমতা উপরে উঠে গেলেই এই অবস্থায়। পাশাপাশি আসাম এবং মেঘালয় থেকে সিলেটের তিন দিকে হচ্ছে কি সীমান্ত, এই তিন দিকে যে সীমান্তবর্তী নদীগুলো আছে, ভারত থেকে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে, সেই নদীগুলো দিয়ে মুষলধারে যখন বৃষ্টি হয় সেই পাহাড়ি এলাকায়, তখন এই পানিগুলো নেমে এসে সিলেটে প্রবেশ করে। এই কারণে সিলেট ভৌগোলিক কারণেই বন্যা কবলিত একটি জায়গায়। আমরা দেখেছি 2022 সালে কিংবা তারও আগে বা গত বছর তেমন বন্যা বা তেমন বৃষ্টিপাত না হওয়ার কারণে। দেখছেন সময় সংবাদ। অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মধ্য আফ্রিকান রিপাবলিকে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। বড় টুর্নামেন্ট আয়োজন তাদের কাছে স্বপ্ন, অথচ তাদের নেই ফুটবল, বুট, এমনকি জার্সিও। দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের সেই স্বপ্ন পূরণের কারিগর। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বিস্তারিত বুলবুল রেজার রিপোর্টে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মাটিতে জমজমাট ফুটবল টুর্নামেন্ট। দেশটির রাজধানী বাঙ্গি শহরের বড় 12টি টিম নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট, আর আয়োজক দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীরা। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতির জনক বোগান্দার নামে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন প্রায় 30,000 দর্শক। এর আগে এত বড় টুর্নামেন্ট আয়োজন হয়নি দেশটিতে। অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মধ্য আফ্রিকান রিপাবলিকে ফুটবল অত্যন্ত জনপ্রিয় হলেও টুর্নামেন্ট আয়োজন তাদের কাছে স্বপ্নের মতো। তাদের সেই স্বপ্ন পূরণের সারথি মিনুস্কা মিশনে নিয়োজিত বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট। এর মাধ্যমে আমরা কিন্তু পিসকিপার হিসেবে আমাদের কার্যক্রমটাকে কিন্তু কিছুটা সহজ করে নিয়ে আসতে পেরেছি। অর্থাৎ এদেশের মানুষের সাথে আমরা যেমনটা মিশতে পেরেছি ফুটবলের মাধ্যমে, এটা আমাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকেও অত্যন্ত সহজ করে দিয়েছে। এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে চিনেছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জনগণও। তৈরি হয়েছে শক্ত বন্ধন, দাবি বাংলাদেশি শান্তিরক্ষীদের। ভবিষ্যতে নারী ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনাও রয়েছে। এই দেশের মানুষের মধ্যে এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি করার জন্য আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারি। সেই আলোকে আমরা এই বাঙ্গি শহরের প্রথম সারির 12টি ফুটবল টিমকে নিয়ে আমরা একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি, এবং আমরা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা এই দেশের সাধারণ জনগণের কাছ থেকে ব্যাপক আকারে সাড়া পাই। অনেকটাই ফুটবল প্রেমী এদেশের মানুষ, কিন্তু স্বাদ আছে সাধ্য নেই, তাই এখানেও তাদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী। এদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং গোছানো ফুটবল আয়োজকের খাতায়ও লেখা থাকবে বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বেনজিরের দাপটে অবৈধভাবে বন দখলের মহোৎসব চালায় গাজীপুরের অবৈধ ভাওয়াল রিসোর্ট। প্রশাসন সহ সবাইকে জিম্মি করে বাদ যায়নি কৃষি জমিও। বছরের পর বছর মহানগর হাসপাতালে অব্যবহৃত সর্বাধুনিক আইসিইউ ইউনিট, স্থাপন হয়নি যন্ত্রপাতি, হয়নি চিকিৎসক নিয়োগও, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের অভাবে সমুদ্র অর্থনীতিতে পিছিয়ে বাংলাদেশ। অর্থ সংকট গবেষণাতেও বলছেন শিক্ষাবিদরা, বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে কিছুক্ষণ পরে ফিরছি আমি তোহা খান তামিম। সঙ্গে থাকুন সময়ের।